speakers, deputy speaker, leader of the opposition, government chief whip, and the members of the Legislative Assembly, Tripura, 9th Amendment Bill 2024, the Tripura Bill number 9 of 2024 এ সভায় বিবেচনার জন্য প্রস্তাব করতে আমি আইন ও পরিষদীয় দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রী মহোদয়কে অনুরোধ করছি। মাননীয় স্পিকার স্যার আমি একটু বলে নেব। না, এক মিনিট আমি একে উত্থাপন করিনি। আচ্ছা, উত্থাপন না করলে কিভাবে বলবেন আপনি? The salaries, allowances, pension and other benefits of the minister, speaker, deputy speaker, leader of opposition, government chief whip and the members of the Legislative Assembly Tripura, 9th Amendment Bill 2024, the Tripura Bill number 9 of 2024 be taken into consideration. এখন আপনি বলেন। বলুন। স্যার আমি যে বিষয়টা এখানে রাখতে চাই, স্যালারি বিল বা স্যালারি হাইক হোক, আমি তার বিরুদ্ধে না। এটা টাইম টু টাইম লেজিটিমেটলি হওয়া দরকার। আমি সেদিনও বলেছিলাম যে অতীতেও এরকম হাইক হয়েছে, এটা লেজিটিমেসির মধ্যে রেখে। তো এই জায়গাতে আমরা যারা বিধায়করা পার্লামেন্টে একটু এটা রুলসটা চেঞ্জ করেছে। এখন পার্লামেন্টে এরকম ভাবেই সাংসদরা তাদের বেতন বাতাদি এইভাবে বিল এনে করতো, কিন্তু অরুণ জেটলি জি যখন অর্থমন্ত্রী ছিলেন তখন তিনি একটা সিস্টেম করে দিয়েছেন, এটা পার্লামেন্টে এরকম বিল হিসাবে আসে না। তো সেদিক থেকে উই আর ভেরি ভেরি মাচ প্রিভিলেজ ক্লাস। আমরাই আমাদের বেতন ভাতা আমরাই বাড়াচ্ছি, আমরা কারো কাছে যেতে হচ্ছে না। তো সেদিক থেকে যেভাবে হয়েছে প্রায় অলমোস্ট 100%, এটা আমাদের রাজ্যের অন্য সেকশনের পপুলেশনের কাছে একটু তাদের এভাবে আমরা করতে পারছি না। তো এই সময়তে এটা বোধহয় ঠিক হয়নি, আমি এটা বলতে চেয়েছিলাম। তার সাথে আমি যেটা বলতে চাই, যেটা মাননীয় পরিষদীয় মন্ত্রী বা ট্রেজারি বেঞ্চ তার বিবেচনার জন্য, আমরা যেহেতু অন্যান্য সুযোগ সুবিধা আমরা বাড়িয়েছি, ঠিক আছে, এই হাউসে অতীতে নির্বাচিত হয়েছেন এরকম 12 জন সদস্য আছেন বিভিন্ন সময়েতে, 1981 থেকে 2016 অব্দি বিভিন্ন সময়েতে পেনশন পাওয়ার ক্ষেত্রে তাদের যে এই ডিউরেশন দরকার এগুলো না থাকার কারণে হয়নি। তো এতে 12 জনের মধ্যে 2 জন প্রশান্ত কাপালি এবং মধুসূদন সাহা, তাদের বোধহয় সার্ভাইভিং ক্লেমেন্ট কেউ নেই, তাহলে 10। তার মধ্যে দুর্বাজয় রিয়াং সিপিআই এর বিধায়ক ছিলেন এবং মন্ত্রীও ছিলেন কিছুদিন, তারও বোধ হয়, কারণ একমাত্র স্পাউস ক্লেম করতে পারেন, আছেন কিনা আমি ঠিক জানি না। তাহলে থাকলো আরো 9 জন। আমি রিকোয়েস্ট করব যে এই এতে না হলেও তাদের সম্পর্কে গভর্নমেন্ট একটু ভাবার জন্য, রেস্ট্রোস্পেক্টিভ না হলেও প্রসপেক্টিভ, অন্তত তাদের ফ্যামিলি মেম্বাররা তারা এই চিকিৎসাদি ইত্যাদি সুযোগ সুবিধাটি পায়। বেশিরভাগের ক্ষেত্রে তাদের স্পাউসরাই হবেন, এটা গভর্নমেন্ট যেন একটু বিবেচনায় রাখে। ইফ নট ইন দিস সেশন, এটা বাজেট সেশনে হলো যাতে এটা আলোচনা করেন। আমি এর আগেও মাননীয় পরিষদীয় মন্ত্রীকে বলেছিলাম যে এই বিষয়টা দেখুন, তাহলে কয়েকটা পরিবার উপকৃত হবে। এটাই হলো আমার সব বিষয়। আর কি আলোচনা করবেন? বলবেন? বলুন। নাম্বার 1, এলওপি সাহেব যে কথাটা বললেন 100% হাইক, ইট ইজ ইনকারেক্ট, ইট ইজ অ্যাবসলিউটলি ইনকারেক্ট। লেটার প্রভিশন, যেহেতু উনি একটা প্রস্তাব দিয়েছেন, আমার একটা প্রস্তাব থাকবে, একটা অপশন থাকুক, যারা সারেন্ডার করতে চায় লেট দেম সারেন্ডার।
এর প্রেক্ষিতে নো নিড অফ আমি যেটা বাস্তব, আমি যদি মিডিয়া অ্যাটেনশন ড্র করার জন্য আমি একটা বলবো এখানে, আর ইনসাইড আইল বি হ্যাপি, আই নট এ হিপোক্রেট, I'll speak what is in fact. Let an option be given. If someone is to surrender, they can gladly surrender. Number one. Number two, মাননীয় মন্ত্রী, মেডিকেল রিইম্বার্সমেন্ট, এই জায়গায় দেখা যাচ্ছে অনেকে মেডিকেল রিইম্বার্সমেন্ট নিয়ে, অ্যাসেম্বলির মধ্যেই তো আমরা চলি, বিভিন্ন কর্মচারীদের কাছে থেকে খবর পাই, এটা সঠিক হচ্ছে না। এখানে বোধহয় কিছু মেরামতির অ্যামেন্ডমেন্টের দরকার রয়েছে। আপনি রিপিট করুন, ব্যাপারটা বুঝিনি, শুনিনি, আবার বলুন প্লিজ। So far as medical reimbursement is concerned, অ্যামেন্ডমেন্ট দরকার করছে। এখানে অ্যামেন্ডমেন্টের দরকার রয়েছে। এত অসুস্থ, এত টাকার বিল, এত টাকার ওষুধ, বিধায়করা তাহলে তো অসুস্থ বিধায়ক আমরা সবাই। হ্যাঁ, জেনুইন কিছু আছে। একটা ডক্টরকে বলে আমার ইনফ্লুয়েন্স খাটিয়ে প্রেসক্রাইব করে মেডিসিন থেকে জিএসটি দিয়ে তার থেকে ওষুধ ক্রয় না করে ভাউচার নিয়ে ডক্টরকে দিয়ে, এগুলো সব হচ্ছে, আপনারা সবাই জানি, উই অল নো। এমনও ঘটনা ঘটেছে আগে, এখন বলছি না, যে 1 মাসে 3 বার কুকুর কামড় দিয়েছে, কুকুরের ইঞ্জেকশন নাকি হেভি, অনেক বেশি দাম, কিন্তু এরকম রিইম্বার্সমেন্ট হয়েছে। ওই জায়গায় অ্যামেন্ডমেন্ট করে একটা পার্টিকুলার, আদার দেন বিং রেফার্ড, গুরুতর অসুস্থ হয়ে কোথাও ভর্তি হয়েছে, আদার দেন বিং রেফার্ড, একটা স্পেসিফিক টাকা ধার্য করে দিন, সে বি 10,000 পার মান্থ। ওখানে দেখা যাচ্ছে মেডিকেল রিইম্বার্সমেন্টের নামে মাসে এমনও হচ্ছে, ইফ নট অল, আই এম নট ব্র্যাকেটিং অল, 25-30 হাজার টাকা করে প্রত্যেক মাসে অনেক এমএলএরা নিয়ে যাচ্ছে। তো একটা স্পেসিফিক, সবাই নেয় না, আমি সবাই না, আমি মানে কিছু কিছু লোক, কিছু এমএলএ কিংবা এক্স এমএলএ, তো লেট এ স্পেসিফিক, এটা সরকার টাকা বেঁচে যাবে, একটা স্পেসিফিক যে মেডিকেল রিইম্বার্সমেন্ট দরকার নেই আমার 25,000 টাকা, 10,000 টাকা স্পেসিফিক, আদার বিং রেফার্ড অর বিং হসপিটালাইজ, এগুলো আলাদা কারণ, কিন্তু এই যে টাকাটা লেট ইট বি ফিক্সড, এই আমার একটা প্রস্তাব থাকবে। ইফ নট ডিস্টেড ইন দ্য কামিং ডেজ, ইউ ক্যান ব্রিং ইন দিস অ্যামেন্ডমেন্ট। থ্যাংক ইউ। ওকে, আমি সুশান্ত বাবু, জাস্ট এ মিনিট, অ্যাজ বিকজ আমি এগুলো দেখি, আমি মনে করি কোনো বিধায়ক বর্তমান এবং প্রাক্তন এরকম নেচারের হওয়ার কথা না, সুস্থ এবং অসুস্থতা। কারণ কিছু কিছু বিধায়ক আছেন প্রাক্তন, গুরুতর অসুস্থ হন এবং কিছু কিছু আইনের বেরিয়ারে অনেক সময় মুশকিলে পড়ে যান, যেটাকে আমি সলভ করে দেওয়ার চেষ্টা করি, স্পেশাল স্টাফদেরকে ডেকে এনে। আমার চেম্বারে যাবেন, কার কার জন্য আমি কাজ করেছি এখানে নাইবা বললাম, শুনে নেবেন। এবং এগুলো কিন্তু বেশিরভাগ ট্রেজারি ব্যাংক, অপোজিশন ব্যাংক ব্যাপারটা তা না, করে দেয় হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে, করতেই হয়। আর আপনি যেটা বললেন, কারণ হয়তো ইউ ডাজন্ট নিড, এরকম নিডি আছেন পরিবার যারা আমি জানি, কিছু কিছু আমি ইতিহাস রতনবাবুকে বলেছি, এমন কিছু কিছু নিডি পরিবার আছেন, মানে প্রয়াত এমএলএদের সিরিয়াস কন্ডিশন, এবং ওনাদের আমি যদি বলতে বলেন কি একজন হ্যাঁ সিরিয়াস কন্ডিশন, সিরিয়াস, চোখের জল ফেলে ছেলেটা চিঠি লিখেছে, তার বাবা ছিল প্রাক্তন বিধায়ক, নাম বললাম না। সুতরাং সব দলেরই আমি দেখি, কিন্তু আমি মনে করি না যে কোনো বিধায়ক ফলস বিল দিয়ে এসব কাজ করেন। হ্যাঁ, ওকে। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আসলে মাননীয় বিরোধী দলনেতা কি বললেন জিনিসটা পরিষ্কার নয়, কিন্তু যতটুকু আমরা উপলব্ধি করলাম উনি এই প্রস্তাবের বিরুদ্ধে। আমি আসলে দ্বিচারিতা কাকে বলে এটা বলতে পারবো না, কারণ 2019 সালে 18 সালে আমরা বিধায়ক হই, 19 সালে বোধহয় শেষবারের মতো স্যালারিজ পেনশন হাইক হয়। তো যেদিন হাইক হবে বিলটা এলো, বাইরে লবিতে বসেছিলাম, বিরোধী দলের বামপন্থী দলের একজন বিধায়ক আমাকে বলছেন
যে এবারের সেশনে আপনাদের টাকা পয়সা বাড়বে কিনা। আমাদের বেতন যা পাই, মিসেস চাকরি করে আজকে আসার সময় 500 টাকা নিয়ে চশমাটা ঠিক করে এনেছি, কারণ পার্টি সমস্ত টাকা নিয়ে নেয় স্যালারি থেকে। আমরা চলতে পারি না। এবার বাড়বে কিনা, কিছু বাড়ান, আমরা তো বলতে পারি না। সেদিন বাড়লো। এই চেয়ারেই বসেছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, লাভ দিয়ে উঠলেন। এগুলো হচ্ছেটা কি? এটা মানি না। একই কায়দায় এই হচ্ছে সেই হচ্ছে, কর্মচারীরা পাচ্ছে না, চাকরি নেই, বাকরি নেই, খাওয়ার নেই, অন্ন নেই, বাসস্থান নেই, ওয়াকআউট করে বেরিয়ে গেলেন। তো আমার প্রশ্ন, এই যে দ্বিচারিতা, এই 5 বছর আগে যে বেতনটা বৃদ্ধি হয়েছিল, বামপন্থী বন্ধুদের পকেটে কি টাকাটা যায়নি? স্যালারি অ্যাকাউন্টে টাকাটা যায়নি? আপনারা সেটা গ্রহণ করেননি, সেটা নিয়ে আপনারা চলছেন না। এই দ্বিচারিতার মানে কি, উদ্দেশ্য কি? যেই বন্ধুটি আমাকে বাইরে বললেন যে বাড়বে কিনা একটু বাড়ান, পার্টিতে থেকে আমরা তো কিছু বলতে পারি না, উনি সহ ওয়াকআউট করে বেরিয়ে গেলেন। আমাকে বললেন এক কথা বাইরে, ভিতরে এসে আরেক রকম। আসলে মিডিয়া আছে, মিডিয়ার কাছে বোঝাতে হবে যে আমরা গরিবের দল, বাইরে গিয়ে মানুষকে বোঝাতে হবে আমরা প্রতিবাদ করেছি, প্রতিরোধ করে চেষ্টা করেছি, কিন্তু আমরা কি করব? শাসক দল, ট্রেজারি বেঞ্চ সেটা করেছে। তো সুদীপ বাবু যেটা বলেছেন এখানে, যে যারা চান না, এমন একটা অপশন যদি রাখা যায় যে তারা সারেন্ডার করতে পারেন, তো এই অপশনটা যেন রাখা হয়। না না, সুশান্ত বাবু, রতন বাবু, 1 সেকেন্ড। যারা চান না, স্যার, জাস্ট যারা চান না, স্যার, 1 মিনিট, প্লিজ। যারা চান না, সুশান্ত বাবু, যারা চান না, টোটাল এতদিন পর্যন্ত যা বেতন পেয়েছেন টোটালটাই সারেন্ডার করবে না, কেন বর্ধিতটুকু সেটাও অপশন দিন। আমি কোনো বেতনই নিতাম না। স্যার স্যার স্যার, ঠিক আছে, যার যার ক্লাস পজিশন থেকে তার আন্ডারস্ট্যান্ডিং এ বলছেন স্যার। ঠিক আছে আমি একবারের জন্য বলিনি স্যার। স্যালারি শুড নট বি হাইট। আমি বলেছি লেজিটিমেসির মধ্যে রাখার জন্য বলেছি। রতন বাবু বলুন। কাজেই এটা বললে ভুল হবে। এটা আজকে তার সাথে যেটা আমি রেখেছি, আমি আশা করি মাননীয় স্পিকার মহোদয়ও মোটামুটি ওনার বক্তব্যে রেসপন্স করেছেন। এই বিষয়টা হয়তো তিনি বুঝেছেন। আমি যেটা বলছি, যারা ঠিক আছে, বলবেন তো রতন বাবু, বলবেন। কাজেই পরিষদীয় মন্ত্রী এই বিষয়টা একটু আলোকপাত করবেন, আমি বলবেন, আশা করি। বলুন। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমরা যে বিল প্লেস করেছি, 6 বছর পর এই বিল প্লেস হচ্ছে। এখানে হাউসে নতুন পুরনো মিলে অনেক বিধায়ক রয়েছেন, মিনিস্টার রয়েছেন, এমএলএ রয়েছেন। আমরা অতীতটাকে জানি না, অতীত জানতে হবে। 1963 থেকে এই অ্যাসেম্বলি শুরু, তখন 30 জন এমএলএ। সেকেন্ড অ্যাসেম্বলি, ওইটাও 30 জন এমএলএ, 3 জন নমিনেটেড। এই 13 অ্যাসেম্বলি আজকে কতজন ইলেক্টেড হয়েছে? 748 জন এমএলএ, বিধায়ক মন্ত্রী হয়েছেন 748 জন টোটাল। 1963 ফার্স্ট অ্যাসেম্বলি, 3 জন নমিনেটেড। এটা ইন দ্য ইয়ার 67, 1971, ওই সময় 3 জন নমিনেটেড হয়েছিল। এই টোটাল মিলে 751 জন আমরা ত্রিপুরা বিধানসভা, ফ্রম দি ভেরি বিগিনিং টু টিল ডেট। এর মধ্যে শচীন সিংহ রয়েছেন। আজকেও সচিন্দ্রলাল সিং প্রথম মুখ্যমন্ত্রী, উনি কিন্তু ওনার মিসেস ভাতা পাচ্ছেন। শচীন সিং এর অবদান কি কোনো অংশে কম আছে? এই যে 751 জন, আমরা অনেকের খবর রাখি না। আমি শুধু চিফ মিনিস্টারদের কথা বলছি, তারপর বাকিগুলি বলতে হবে, নাহলে মেসেজ খারাপ যাবে। শচীন্দ্রলাল সিংহ ছিলেন রাজতন্ত্র থেকে গণতন্ত্রে উত্তরণের পথিকৃৎ। সুকুমার সেনগুপ্ত ছিলেন গুড অ্যাডমিনিস্ট্রেটর। নৃপেন চক্রবর্তী ছিলেন রাজ্যের কমিউনিস্ট সরকারের প্রধান কাণ্ডারি। সুধীররঞ্জন মজুমদার ছিলেন সহজ সরল মানুষ। সমীরঞ্জন বর্মন চৌকস রাজনীতিবিদ। প্রফুল্ল দাস মৃদুভাষী, ওনার স্ত্রীও ভাতা পাচ্ছেন, মুখ্যমন্ত্রী ছিলেন।
রাধিকা রঞ্জন গুপ্ত ইন্টেলিজেন্ট, দশরথ দেব মুকুটহীন রাজা, বিপ্লব দেব কমিউনিস্ট শাসনের অবসানের পুরোধা এবং রাজ্যে ইতিবাচক রাজনীতির প্রচারক এবং সার্বিক উন্নয়নের মার্গদর্শক। প্রফেসর ডক্টর মানিক শাহ সজ্জন এবং সার্বিক উন্নয়নের পথিকৃৎ এবং কারিগর। স্যার, এক্স এমএলএরা এই যে ভাতা, আমি বলছি বিভা দাস, প্রথম নাম না, প্রফুল্ল কুমার দাসের মিসেস, উনি ভাতা পাচ্ছেন। এরকম 82 জন ফ্যামিলি পেনশন পাচ্ছেন। আপনার শ্যামাচরণ ত্রিপুরা, ওনার ছেলে, ওনার কারা কি মেয়ে কি হতে পারে জানি না, কি কষ্টে আছে আই নো। ওনার 2 ছেলে বেকার। কোন এমএলএ বর্তমানে দাঁড়িয়ে ওনার নামে কলেজের নামাঙ্করণ করানোর জন্য বলছে। স্যার, খগন রজ্জমাতিয়ার খবর রাখি আমরা, ওনার স্ত্রী কি অবস্থায় আছে, মন্ত্রী ছিলেন। স্যার, লক্ষ্মী সিং, শচীন্দ্রনাথ সিং এর স্ত্রী, ভাতা পাচ্ছেন। এবং হংসধ্বজ দেওয়ান সান্ত্বনা বলতে পারবে, ওনার স্ত্রী কি কষ্টে আছে, কজন খবর রাখি। পাখি ত্রিপুরা, ওনার স্ত্রী কিভাবে আছে খবর রাখি আমরা কেউ। মাখনলাল চক্রবর্তী বহুদিন আমার সাথে কেন তর্কাতর্কি হয়েছে, ওনার স্ত্রী কিভাবে আছে খবর রাখি কজনে। গীতা দেবনাথ, দীনেন্দ্র দেবনাথের স্ত্রী কেমন আছে, রাধামোহন দেবনাথের স্ত্রী কেমন আছে, কজন খবর রাখি। তাহলে এই যে 82 জন ফ্যামিলি পেনশন পাচ্ছে এই রাজ্যে, তাদের হাজবেন্ড বা স্বামী কিচ্ছু করেনি, কিচ্ছু করেনি। আজকে এই যে বিল্ডিং এ এসছি, আপনি চলে এসে দৌড়ে, তাদের কথা কে বলবে, হোয়াট দ্য স্কোপ। খবর রাখেন, আমরা যাই, জিজ্ঞাসা করুন যাদের পাশে। আমি সবগুলির নাম বললাম না, 82 জন নাম বলতে হবে। স্যার, আজকে কজন, এটা বললাম ফ্যামিলি পেনশন। এবার এক্স এমএলএ পেনশন, যেটা ফ্যামিলি পেনশন কত, 25,000 টাকা করে পায়। আপনি জানেন আমরা যে পেনশন কথা বলছি, MLA monthly salary in India 2024 state wise monthly pay expenses report যে বেরিয়েছে, এতে উল্লেখ রয়েছে হাইয়েস্ট পেইং স্টেট তেলেঙ্গানা 2,50,000 প্লাস অ্যালাউন্সেস, লোয়েস্ট পেইং স্টেট ত্রিপুরা। এত কিছুর পরও লোয়েস্ট। এই আমি দিল্লি 4 লাখ টাকা, আমি সব বললাম না। তাহলে ওই তো লেটেস্টটা বলছে 4 লাখ টাকা। স্যার, এরা কজনের খবর রাখে, কজন আমি তাদের নাম জানি, কজন এক্স এমএলএ নাম জানে, কজন এক্স এমএলএ স্ত্রীর খবর রাখে। শচীন্দ্রনাথ সিং এর মিসেসকে তো কোয়ার্টার পর্যন্ত দেওয়া হয়নি। অথচ আজকে এই এরকম 100 জন এক্স এমএলএ আছেন। এটা বলতে গেলে অনেক দুঃখের কথা। স্যার, এক্স এমএলএ যারা পেনশন পাচ্ছেন, তাদের রাজ্যের জন্য এবং এলাকার জন্য বহু কাজ করে গেছেন। তাদের দেখবে কে? টেল মি। এই ডিপার্টমেন্ট না দেখলে কে দেখবে? বলতে হবে আমাকে। তাহলে কেউ দাঁড়িয়ে এখানে বলতে হবে কে দেখবে। আমরা কিন্তু সবার কথা চিন্তা করি। আজকে এই যে বলছি পার ক্যাপিটা ইনকাম এত বেড়েছে, সবাই ডেভেলপমেন্ট যদি না হতো পার ক্যাপিটা নিয়ম বাড়লো কিভাবে? এবং এই যে এমএলএ আছে ট্রেজারম্যান সব পার কিছু, আপনি জানেন আগের মতো আছে জিনিস। এমএলএ যদি সপ্তাহে একদিন যদি কোনো এলাকায় না যায়, চিৎকার চেঁচামেচি হয়, কোনো সময় 6 মাস পর্যন্ত যেত না আগে। ওই সময় আরেক ধরনের পলিটিক্স ছিল। এখন গেলে দল বেঁধে আসে,
বিয়ের খরচ সরকার দেবে, তারপরে শ্রাদ্ধের খরচ সরকার দেবে। গভর্নমেন্টের কোনো স্কোপ আছে এটা দেওয়ার? নো স্কোপ। তাহলে কে দেবে? এমএলএরা দিচ্ছে। তো তাদের যদি পয়সা না বাড়ে কোত্থেকে দেবে স্যার? কোত্থেকে দেবে? মন্ত্রীরাও দিতে পারবে না, কোত্থেকে? তাহলে চুরি করতে হবে। কটা ফেস করে এই এমএলএরা যে দাঁড়িয়ে আছে সবাই কথা বলছি স্যার, কে বলবে তাদের কথা? এই যে সংখ্যা অতীতটা আমরা জানি না বলে, এবং সেই জন্য তাদের পেনশন আমরা বাড়িয়েছি। যেমন ফ্যামিলি পেনশন 25,000 টাকা পেত, এখন তাদের কত করেছি? 48,000। তাহলে শচীন সিং এর স্ত্রী 48,000 না পাক এটাই চাইছেন? প্রভুদাস তাদের স্ত্রী 48,000 না পাক এটা চাইছে কেউ? এরকম আছে 82, যেটা বললাম 82 জন। এটা ভাবতে হবে। অনেক না যারা খবর রাখেন, এখানে ট্রেজারি অপোজিশন অনেকে আমরা খবর রাখি না স্যার। যারা এমএলএ ছিলেন তাদের স্ত্রী কিংবা স্বামী যারা ফ্যামিলি পেনশন পাচ্ছেন, এটা বলছি একটু আগে। এবার আরেকটা আমরা এই দুটো, একটা হলো ফ্যামিলি পেনশন আর একটা হলো পেনশন, এই দুটো আমরা অ্যামেন্ডমেন্ট করেছি। আরেকটা করেছি এনি টাইম, একটা শব্দ 4.5 বছর ছিল। 4.5 বছর থাকলে এটা যদি দেখা যায় 4.5 বছরের মধ্যে 4.5 বছর সময় কোনো একজন মারা গেল, কোনো অ্যাক্সিডেন্ট হলো, পরে যে ইলেক্টেড হয়ে আসবে সে কি পেনশন পাবে? পাবে না। ধরুন 2.5 বছর একটা অ্যাক্সিডেন্ট হলো, আরেকজন বাই ইলেকশনে হলো, এবার আরেকজন ইলেক্ট হলো, দুইজনই পাবে না। অথচ জনগণ তাকে ভোট দিয়েছে, দুইজনকে ভোট দিয়েছে। সেই জন্য আমরা বলছি নো, 4.5 বছর নয়, এনি পিরিয়ড। অর্থাৎ সে যদি 5 দিন থাকুক, 20 দিন থাকুক, 5 মাস থাকুক, 2 বছর থাকবো, তারও পেনশন পাওয়া উচিত। আফটার টেকিং দ্য এটি সেটা ঠিক করেছে। তো এবং যেটা বলছি স্যার, এখানে আমরা যেটা বলছিলাম, কি বলছে আমি এখনো বলছি, যেমন উনি বলছেন আমি 4 লাখেরটা আমার কাছে নেই, আমার কাছে যে হিসাব আছে সারা দেশের, সেটাতে আমি দেখছি তেলেঙ্গানা ফার্স্ট, করেছে। সেকেন্ড দেখা যাচ্ছে মহারাষ্ট্র, থার্ড কেরালা, ফোর্থ ইউপি, তারপরে মণিপুর, সেকেন্ড মণিপুর, তাদের 2.5 লক্ষ টাকা। আমি কত করতে যাচ্ছি এখানে স্যালারি? 93 অনলি, 93 অনলি। এবং এটা কি? এটা সর্বভারতের মধ্যে লেটেস্ট আর লোয়েস্ট। এটাও যদি না, কি করবে? 93,000 টাকা নিয়ে কি করবে বলতে পারেন? আর না, এখানে ওই তো সেদিন আমাকে আমি বলছি না রঞ্জিত বাবু উঠতে চলে, ওইখানে আইএস অফিসাররা ওইখানে যায়, আমরা থাকলে এত মাত্র দিয়ে তাদের এত, এই রঞ্জিত বাবুর মেয়ে তুলে যায়। আমি বলছি এত ডিটেলস উঠাবে না, এমএলএরা পয়সা, এক্স এমএলএরা পয়সা নিতে গেলে অনেকের কষ্ট লাগে, বাধ্য ছেড়ে দাও। হ্যাঁ, এটাও আরেক মুশকিল। অন্য দিকটা বাড়াতে পারতাম, কিন্তু এটা মুশকিল। এখন আবার ইনকাম ট্যাক্সে পড়ে যাবে, সে যাই হোক। তো এই যে জিনিসগুলি স্যার, আমি মনে করি এই যে জিনিসগুলি আমরা তবুও স্যার মন্ত্রিসভার মিটিংয়ে জানেন কেউ কারণ নাম বলবো না, এত কম বাড়াবেন? মন্ত্রীরা বলেনি, কেউ মন্ত্রী একজনও বলেনি। ইয়েস অনিমেষ বাবু, স্যার আমাদের থেকে তো আপনাদের বেশি হওয়া উচিত। নো, আমরা সবার কথা চিন্তা করতে হয়, আর যদি বলেন চিন্তা করি না, আই এম নাথিং টু সে। তো আমার অনুরোধ থাকবে, এখন কিছু বিষয় এসছে, এই বিষয়টি উঠেনি তা নয়। তখন মুখ্যমন্ত্রী ক্যাবিনেট মিটিংয়ে বলছিল যে যেসব জিনিসগুলি যারা ইনক্লুড হয়নি
তাদের জন্য আমরা একটা স্পেশাল ক্যাবিনেট করে কিছু করা যায় কিনা আমরা দেখব। আর যেটা মেডিকেল ব্যাপার বলেছে ওইটাও ইন ফিউচারে এটা ঠিক কিছু কিছু বিষয় আছে, ওই বিষয়ে আমি বলছি না, আপনাদের ফল বিলের কথা বলছি না, কিন্তু এটার সম্বন্ধে চিন্তা করতে এমএলএ ফান্ডের সম্বন্ধেও কারো কারো এমএলএদের বিভিন্ন রকম সাজেশন আছে, ওইখান থেকে কিছু করা যায় কি না এটা ডিটেলস বলবো না, এটা মিনিস্টার কনসার্ন ওই ডিপার্টমেন্টে দেখবে। আমি মনে করি এই যে বিল এবং সময় উপযোগিতা, এবং এটা 6 ইয়ার্স হয়ে গেছে, বহুদিন হয়ে গেছে, এটা হওয়া উচিত। এবং এটা শুধু নতুবা একটা মেসেজ যাবে খারাপ, এই যে এতগুলি, এই যে নাম বললাম 82 জন এক্স ফ্যামিলি পেনশন এবং 100 জন এক্স এমএলএ, 63 সন থেকে, এবং অনেকে আছে শুরুর থেকে আছে, তাদেরও তা কে দেখবে? আমরা কজন জানি? আমি যদি নামগুলি বলি আমি বলতে পারো 30% বলতে পারবে না এটা চিনে কিনা, কিন্তু এই রাজ্যের জন্য তারও কাজ করে গেছে। তো সুতরাং আমি মনে করবো এটা নিয়ে বিতর্ক নেই। এবং পরবর্তী সময় জিতেন বাবু বলছেন এবং আসলে সবাই বলে যে আমরা এটা করা উচিত। এটা 3টা সেশন আগের কথা ছিল, কেন করেনি আপনারা জানেন? ফ্লাড। এখন আমরা আগে মানুষকে টাকা দিয়ে না, এবং ফ্লাডের জন্য ওই সময় কিন্তু আমরা যাইনি। এখন ঠিক চিফ মিনিস্টার বলছে না, হবে না, এটা আগে ফ্লাডকে মারার জন্য মানুষকে আগে যান, পরবর্তী সময় 2টা সেশন যাক গিয়ে পরে আমরা দেখবেন। তো এই জন্য আমি বলছি এটার জন্য বিতর্ক প্রশ্ন, এবং এটা রাজ্যবাসীর উপকারে, এটা এই মানুষগুলিও রাজ্যের সদস্য, এবং এই রাজ্যের উন্নয়নে কার নাম বলবেন যে সে কিচ্ছু করেনি এই রাজ্যের জন্য? একটা লোকের নাম বলেন, অথচ তাদের কিন্তু হাজার হাজার মানুষ ভোট দিয়ে জিতিয়েছে। তো বিলকে সমর্থন করার জন্য আমি অনুরোধ করবো, সবাই সমর্থন করেছো, আলোচনার মধ্যে নেগেটিভ কিছু বলেনি, সবাইকে বলবো আমরা সুন্দর। হ্যাঁ, যদি মনে করেন 12 জনের বিষয়টা একটু আনবেন তো এরপরে। কোনটা? এই যে আমি যে না, বাজেটে আনবো কিনা আগে বলতাম, আমি তো একা দায়িত্ব পেত না, আমি আপনার কথাগুলো নোট করে রেখেছি এবং এটা দেখবো। এটা রাষ্ট্রীয় যে এফেক্টের ব্যাপার আছে, এগুলির ব্যাপারটা বুঝতে হবে, দেখতে হবে। আর যেটা বলছেন, এবং এরপরেও আমরা তো দেখেছি অনেক জায়গায় কেউ টাকা নেয় না, অনেক স্টেটের মুখ্যমন্ত্রী বা কেউ কোনো মিনিস্টার অনেক ডোনেট করে দেয়। এটা এটার জন্য বিল অ্যামেন্ডমেন্ট করতে হয় না, বলে আমারটা আমি নেব না, আমি এটা দান করে দেবো। এটা যার ইচ্ছা করে দান করে দেবো, এবং গভর্নমেন্ট তখন এটাকে কাজে লাগাতে পারবে। যদি এরকম কেউ ডোনেট করতে চায়, আমার স্যালারি থেকে আমি অর্ধেক টাকা বা 60% টাকা আমি ডোনেট করে দেবো, গভর্নমেন্ট নেবে। গভর্নমেন্ট নিয়ে গভর্নমেন্ট অন্য কাজে খরচ করবে, জনগণের স্বার্থে কাজে খরচ করবে। সবাইকে ধন্যবাদ। এখানে আমি যে নামটা জানি, রতনবাবু ধর্মনগরের বাসিন্দা, এই চেয়ারে যিনি আগে ছিলেন, হ্যাঁ, মাননীয় রমণবাবুর স্ত্রী সম্বন্ধে উনি বলেছিলেন, প্রয়াত রমণবাবু, এবং রমণবাবুর স্ত্রী সম্বন্ধে বলেছিলেন কে কে সুধীরবাবু মিসেস না, মারা গেছে না, সচিন বাবুর কথা বলছেন, মারা গেছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে বোধহয় এটা আমি এখানে যে রেকর্ডে তারা বোধহয় এখনো ইনফর্ম করেনি, অনেক ইনফর্ম করে তাদের যে বোধহয় সেই জন্য রেকর্ড হয়ে গেছে। খবরটা আসেনি। রমণবাবুর স্ত্রীর কি কন্ডিশন আমি জানি না, আপনারা খবর রাখেন কিনা, আপনাদের দলের লোক ছিলেন, উনি তো কাছাকাছি বলে উনি খবর নেয়, সো সিরিয়াস, অথচ রমণবাবু কিচ্ছু কাজ করেনি। খবরটা জমাতে আমি জানি, এটা আমি নিজে জানি, উনি অনেকের খবরই সব, আপনি যতগুলি নাম বলেছে আরো বেশি আছে, এটা বলেছেন। ঠিক আছে, ওকে। এখন আইন ও পরিষদীয় দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রী কর্তৃক উত্থাপিত প্রস্তাবটি ভোটে দিচ্ছি। প্রস্তাবটি হল the salaries, allowances, pension and other benefits of the minister, speaker, deputy speaker, leader of the opposition, government chief whip and the members of the Legislative Assembly Tripura. 9th Amendment Bill 2024, the Tripura Bill number 9 of 2024 বিবেচনা করা হোক। যারা প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলবেন, যারা বিপক্ষে আছেন তারা না বলবেন।
আমি মনে করি না বলার কেউ নেই, অতএব এই প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে সভা কর্তৃক গৃহীত হইল।